বৃহন্নলা ২। যুবক বয়স থেকেই আমাকে সবাই সাধু বাবা ডাকত। যদিও ঠিক সাধু বলতে যাব যায় আমি তা নই, তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সব কিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব আমার ছিল। শ্মশান, কবরস্থান এইসব আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত শ্রমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সে আমার বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথমা কন্যা আরতি, খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাবার পর একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব আছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন? মেয়েটি মৃত্যুকে খুব শোক পেলাম। প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ সংসার কিছুতেই মন বসে না। গভীর বৈরাগ। কিছুদিন পর সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না হলে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন। আমি সম্মত হলাম না। এসব আমার প্রথম যৌবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে। আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার বললেন, এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধ হয় ঈশ্বর আমার ঘরটাকেই শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়। আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল, কাজেই আমার খুব অসুবিধে হলো না। এখন আমি মূল খুলুম সব। তার আগে আপনি কি খাবেন? জি না। চা খান, একটু ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে ইচ্ছে করছে। তাই আমি বললাম, ঠিক আছে, বানান। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই। ভিতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এইখানে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন এখন সেই স্বরে বলছেন না। এটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুল হতে পারে। অনেক সময় পরিবেশের কারণে সব কিছু অন্যরকম মনে হয়। সুধাকান্তবাবু বলতে শুরু করলেন, গত বছরের কথা, কার্তিক মাস। আমি বাড়িতে ফিরছি। রাত প্রায় 10টা কিংবা তার চেয়ে বেশি হতে পারে। আমার বাড়িতে ঘড়ি নেই, সময়ের হিসাবও ঠিকঠাক থাকে না। আমি সুধাকান্তবাবুকে থামিয়ে দিয়ে বললাম, আপনার স্কুল তো নিশ্চয়ই 4টা-5টার দিকে ছুটি হয়। এত রাতে ফিরছিলেন কেন? সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময় বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন, তারপর কি হলো? তারিখটা হচ্ছে 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী। রাত বিরাতে একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমেই আমার ভয় ভয় করতে লাগলো। কী জন্য ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধ হয় ওই কুকুরের কারণে। আমি একটা লাঠি হাতে নিলাম। শুল্কপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবু পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয় না। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম। গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছনে পিছনে আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছনে পিছনে আসছে, আমিও এগুচ্ছি। ব্যাপারটা খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম, ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়ে থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলেই সেও হাঁটতে শুরু করে। যাই হোক, আমি কোনো ক্রমে নদী পাড়ে এসে পৌঁছলাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না। পানি দেখলেই এরা ছুটে পালায়। অদ্ভুত কাণ্ড, পানি দেখে ছুটে পালালো না,
আমার পিছন পিছন নেমে পড়ল। আমার বিস্ময়ে সীমা রইল না। আমি নদীর এপারে উঠলাম, কুকুরটাও উঠল। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্তবাবু থামলেন। আমি বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলিতে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্তবাবু বললেন, এটা কোনো গল্প না। ঘটনাটা কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না বলেই থেমেছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না, ভয়ঙ্কর দৃশ্য। সারাক্ষণ হাঁ করে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, চোখের দৃষ্টিটাও অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি। ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক এমন সময় কুকুর কেন জানি ভয় পেয়ে গেল, অস্বাভাবিক ভয়। একবারও এদিকে যাচ্ছে, আরেকবার ওদিকে যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই, সে ঘেউ ঘেউ করছে। আমার কাছে মনে হলো সে কুকুরের ভাষায় আমাকে কী যেন বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট 5। তারপরেই সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি কিন্তু গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে লাগলো। তারপর আমি একটা সিগারেট ধরালাম। তখন আমি ধূমপান করতাম, মাস 3 হলো ছেড়ে দিয়েছি। যাই হোক, সিগারেট ধরাবোর ভয়টা পুরোপুরি কেটে গেল। হাত থেকে লাঠি ফেলে দিলাম, বাড়ির দিকে রওনা হব বলে ভাবছি। হঠাৎ মনে হলো নদীর ধার ঘেঁষে বড় হওয়া ঘাসগুলোর মাঝখান থেকে কী যেন একটা নড়ে উঠল। আপনি আবার ভয় পেলেন? না, ভয় পেলাম না। একবার ভয় কেটে গেলে মানুষ চট করে আর ভয় পায় না। আমি এগিয়ে গেলাম। কুকুরটা তখনও আছে? হ্যাঁ আছে। তারপর বলুন। কাছাকাছি এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ের ডেড বডি, 11-12 বছর বয়স, পরনে ডোরাকাটা শাড়ি। বলেন কি আপনি? যা দেখলাম তাই বলছি। মেয়েটা যে মরে আছে তা বুঝলেন কি করে? যে কেউ বুঝবে। মেয়েটা মরে শক্ত হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করা, মুখের কোষে রক্ত জমে আসে। কি সর্বনাশ! ভয় পেলেন না? না, ভয় পেলাম না। আপনাকে তো আগেই বলেছি, একবার ভয়ে মানুষ দ্বিতীয়বার চোট করে ভয় পায় না। তারপর কি হলো বলুন। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে এইভাবে মরে পড়ে আছে, কেউ জানছে না কিভাবে, না জানি বেচারি মরল। ডেডবডি এখানে ফেলে রেখে যেতে ইচ্ছা করলো না। ফেলে রেখে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে কুড়ে খাবে। আমার মনে হলো এই মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত। আশ্চর্য তো! আশ্চর্যের কিছু নেই। আমার অবস্থায় পড়লে আপনিও ঠিক তাই করতেন। না, আমি তা করতাম না। চিৎকার করে লোক ডাকাটাকি করতাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই। কাকে আপনি ডাকতেন? তারপর কি হলো বলুন। সুধাকান্তবাবু বললেন, আপনি আমাকে একটা সিগারেট দিন, সিগারেট খেতে ইচ্ছে করছে। আমি সিগারেট দিলাম। বৃদ্ধ সিগারেট ধরিয়ে খিক খিক করে কাশতে লাগলেন। আমি বললাম, তারপর কি হলো বলুন। সুধাকান্তবাবু বললেন, ঘটনা এখানে শেষ করে দিলে কেমন হয়? আমরা কেন জানি আর বলতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও বলুন, এখানে গল্প শেষ করার প্রশ্নই ওঠে না। এটা গল্প না। গল্প না যে বুঝতে পারছি। তারপর বলুন, আপনি কি করলেন? মেয়েটাকে তুললেন? হ্যাঁ, তুললাম। কেন তুললাম সেটাও আপনাকে বলি। একটা অপরিচিত মেয়ের শবদেহ কেউ চট করে কোলে তুলে নিতে পারে না। আমি এই কাজটা করলাম কারণ এই বালিকার মুখ দেখতে অবিকল। সুধাকান্তবাবু থেমে গেলেন। আমি বললাম, মেয়েটি দেখতে ওই মেয়েটির মতো যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল, আরতি। হ্যাঁ, আরতি। আপনার দৃষ্টিশক্তি তো খুব ভালো। আপনি আপনার গল্প বলে শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। আমি মাটি থেকে তাকে তুললাম। মরা মানুষের শরীর ভারী হয়ে যায় লোকে বলে। আমি দেখলাম মেয়েটার শরীর খুব হালকা। তার একটা কথা বলতে ভুলে গেছি। মেয়েটাকে তোলার সঙ্গে সঙ্গে চিৎকার বন্ধ করে দিল। আমার কাছে মনে হলো চারিদিক হঠাৎ যেন অস্বাভাবিক নীরব হয়ে গেছে। আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম। আপনার ভয় করলো না? না, ভয় করেনি। মেয়েটার জন্য মমতা লাগছিল। আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল। কারনাকার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। বাড়িতে এসে পৌঁছলাম। মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃতী বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মোটেও ভয় করছে না। আমি মেয়েটাকে ঘরের উপর শুইয়ে রেখেই তালা খুলে ঘরে ঢুকলাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি ভাবলাম, ঘর অন্ধকার বলেই তো এরকম মনে হচ্ছে, আলো জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুয়ে দিলাম। খাটের নিচে হারিকেন থাকে। আমি হারিকেন বের করলাম। ভয়টা কেন জানি ক্রমে বাড়তে লাগলো।
মনে হলো ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, অবাক হয়ে আমার কাণ্ডকারখানা দেখছে। যেন আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ছোটপিস, কেউ বাদ নেই। এরা যে নিজেদের মধ্যে ফিসফিস করছে তাও আমি শুনতে পাচ্ছি। হারিকেন জ্বালাতে অনেক সময় লাগলো, হাত কেঁপে যায়, দেশলাইয়ের কাঠি দিয়ে যায়, নিভে যায়, সলতায় আগুন ধরতে চায় না। টপ টপ করে আবার গা দিয়ে ঘাম ঝরছে। শেষ পর্যন্ত হারিকেন জ্বলিল। আমার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। আমি খাটের দিকে তাকালাম। এটা আমি কি দেখছি? এটা কি সম্ভব? এসব কি? আমি দেখলাম মেয়েটা খাটের উপর বসে আছে, বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। স্পষ্ট শুনলাম উঠোন থেকে ভয়ের তো গলায় আমার বাবা ডাকছে, ও সুধাকান্ত, সুধাকান্ত তুই বেরিয়ে আয়, ও সুধাকান্ত তুই বেরিয়ে আয়, ও ব্যাপার, ও বাচ্চাদন তুই বেরিয়ে আয়। আমি বেরিয়ে আসতে চাইলাম, পারলাম না। পা যেন মাটির সাথে গেঁথে গেছে, সমস্ত শরীর পাথর হয়ে গেছে। আমি মেয়েটির উপর থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। মেয়েটি একটু একটু করে যেন নড়ে উঠল, কিশোরীদের মতো নরম ও কোমল গলায় একটু টেনে টেনে বলল, তুমি একা একা থাকো, বড় মায়া লাগি গো। কতবার ভাবি তোমাকে দেখতে আসব, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি আরতি গো, আরতি, তুমি কি আমাকে চিনছো? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ, তোমার জন্য বড় মায়া লাগে গো, বড় মায়া লাগে। একা একা তুমি থাকো, বড় মায়া লাগে। আমি কত ভাবি তোমার কথা, তুমি ভাবো না? আমার মনে হলো বাড়ির উঠোনে আমার সমস্ত মৃত আত্মীয় স্বজন ভিড় করেছে। 8 বছর বয়সে আমার একটা বোন পানিতে পড়ে মারা গিয়েছিল, সেও ব্যাকুল হয়ে ডাকছে, ও দাদা, দাদা তুই বেরিয়ে আয়। আমার ঠাকুরমার ভাঙা ভাঙা গলায় শুনলাম, সুধাকান্ত, সুধাকান্ত। খাটের উপর বসে থাকা মেয়েটা বলল, তুমি ওদের কথা শুনতেছ কেন? এতদিন পরে তোমার কাছে আসলাম, আমার মনটা তোমার জন্য কান্দে। ওগো, তুমি আমার কথা ভাবো না? ঠিক করে বলো, ভাবো না? ভাবি, আমার গায়ে হাত দিয়ে বলো, আমার গায়ে হাত দিয়ে বলো ভাবি। ওগো, আমার গায়ে হাত দিয়ে বলো। আমি একটা ঘোরের মধ্যে আছি, সবটাই মনে হচ্ছে স্বপ্ন, স্বপ্নে সবই সম্ভব। আমি মেয়েটির গা স্পর্শ করবার জন্য এগোলাম। তখনই আমার মৃতা মা উঠোন থেকে বলে চেঁচালেন, খবরদার সুধাকান্ত, খবরদার। আমার ঘোর কেটে গেল। আমি কি করছি? আমি কি করছি? আমি হাতে ধরে রাখা হারিকেন ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরোতে গেলাম। খাটের উপরে বসে থাকা মেয়েটি পিছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমার ডান পায়ের গোড়ালি কামড়ে ধরল। ভয়াবহ কামড়, মনে হলো আমার পায়ে সে দাঁত ফুটিয়ে দিয়েছে। সে হাত দিয়ে আমাকে ধরল না, কামড়ে ধরে রাখল। আমি প্রাণপণ চেষ্টা করলাম বেরিয়ে যেতে, কিছুতেই পারলাম না। এতটুকু একটা মেয়ে, কি প্রচণ্ড তার শক্তি। আমি প্রাণপণে চেঁচালাম, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন একটা ব্যাপার ঘটল। মনে হলো কালো একটা কি যেন উঠোন থেকে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপর। চাপা গর্জন শোনা যেতে লাগলো। মেয়েটি আমাকে ছেড়ে দিল। আমি পা টানতে টানতে উঠোনে চলে এলাম। উঠোনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভিতরে ধস্তাধস্তি হচ্ছে। ধস্তাধস্তি হচ্ছে ওই পাগলা কুকুর আর মেয়েটার মধ্যে। মেয়েটা তীব্র গলায় বলছে, ছাড় আমাকে, ছাড়। কুকুরটা ক্রুদ্ধ গর্জন করছে। সেই গর্জন ঠিক কুকুরের গর্জনও নয়, অদেখা ভুবনের কোনো পশুর গর্জন। সেই গর্জন ছাপিয়েও মেয়েটির গলার স্বর শোনা যাচ্ছে, আমাকে খাইয়া ফেলতাছে, ওগো তুমি কই, আমাকে খাইয়া ফেলতাছে। সুধাকান্তবাবু থামলেন। আমি বললাম, তারপর? তিনি জবাব দিলেন না। আমি আবার বললাম, তারপর কি হলো সুধাকান্তবাবু? তিনি আমার দিকে তাকালেন, যেন আমার প্রশ্নই বুঝতে পারছেন না। আমি দেখলাম তিনি থরথর করে কাঁপছেন। আমি বললাম, কি হলো সুধাকান্তবাবু? তিনি কাঁপা গলায় বললেন, ভয় লাগছে, দেশলাইটটা একটু জ্বালান তো। আমি দেশলাই জ্বালালাম। সুধাকান্তবাবু তার পা বের করে বললেন, দেখুন, কামড়ের দাগ দেখুন। আমি গভীর ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে রইলাম। সুধাকান্তবাবু বললেন, ও এখনও আসে? বাড়ির পিছনে থপথপ করে হাঁটে, নিঃশ্বাস ফেলে। জানালার পাট হঠাৎ বন্ধ করে দিয়ে কি ভয় দেখায়, হাসে নাকি সুরে কান্দে। এক একদিন খুব বিরক্ত করে। তখন ওই কুকুরটাও আসে, হুটোপুটি শুরু হয়ে যায়। সাধারণত কৃষ্ণপক্ষের রাতেই বেশি হয়। আমি বললাম, এটা কি কৃষ্ণপক্ষ? সুধাকান্তবাবু বললেন, না। চাঁদ দেখতে পাচ্ছেন না? আমি বললাম, আমি তো। তাই ভয়াবহ গল্প শোনালেন।
আমি তো এখন রাতে ঘুমোতে পারবো না। ঘুমানোর দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, চাঁদ ডুবে গেছে দেখছেন না? আমি ঘড়ি দেখলাম, 4:20 সত্যি সত্যি রাত শেষ হয়ে গেছে। সুধাকান্তবাবু বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, খাওয়া যাক। তিনি চুলা ধরিয়ে কেটলি বসিয়ে নিচু গলায় বললেন, বড় বিরক্ত করে, মাঝে মাঝে টিনের চালে ঢিল মারে, থুথু করে, থুথু ফেলে, ভয় করে। রাত বিরেতে বাথরুমে যেতে হলে হাতে জ্বলন্ত আগুন নিয়ে যেতে হয়, গলায় এই এই দেখুন একটা অষ্টধাতুর কবচ, কোমরে সবসময় একটা লোহার চাবি বাঁধা, তবু ভয় কাটে না। বাড়ি ছেড়ে চলে যান না কেন? কোথায় যাব বলেন? পূর্বপুরুষের ভিটে কাউকে সঙ্গে এনে রাখেন না কেন? কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। সুধাকান্তবাবু চায়ের কাপ তুলে দিলেন। চুমুক দিতে যাব, তখনই বাড়ির একটা কপাট শব্দ করে নড়ে উঠল। আমি চমকে উঠলাম। হাওয়ার কোনো বংশও নেই, কপাটে শব্দ হয় কেন? আমি সুধাকান্তবাবুর দিকে তাকালাম। তিনি সহজ গলায় বললেন, ভয়ের কিছু নেই, চা খান, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। বাড়ির পিছনে বনে খচমচ শব্দ হচ্ছে। আসলে আমি অস্থির বোধ করছি। এই অবস্থা হবে জানলে কে আসতো এই লোকের কাছে? আমার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাবেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এক মনে মন্ত্র আওড়াতে লাগলেন। নিশ্চয়ই ভূত তাড়ানো মন্ত্র। আমি খুব চেষ্টা করলাম ছোটবেলার শেখা আয়াতুল কুরসি মনে করতে, কিন্তু পারলাম না। কিছুতেই মনে পড়ল না। মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। মনে হচ্ছে বাতাসের অক্সিজেন হঠাৎ করে অনেকখানি কমে গেল। ভয় নামক ব্যাপারটি যে কত প্রবল, এই রকম সর্বগ্রাসী তা এই প্রথম বুঝলাম। একসময় ভোর হলো, ভোরের পাখি ডাকতে লাগলো, আকাশ ফর্সা হলো। তাকে দেখি গায়ের পাঞ্জাবি ভিজে জবজব করছে।